গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা, যশোর এবং খুলনায় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে ঢাকা এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, ঢাকার আবহাওয়া পরিস্থিতি জানতে চাই একটু, কত তাপমাত্রা সেটি এবং সার্বিকভাবে আপনি যেখানে রয়েছেন সেখানে মানুষের চলাচলে কি ধরনের পরিবর্তন দেখছেন? বর্তমানে আমার স্মার্টফোনে যে তাপমাত্রা দেখাচ্ছে সেটি ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তো সকাল থেকে যদি বলি যে তাপমাত্রা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় আসলে তাপমাত্রা বাড়ছে, তো সেক্ষেত্রে এখানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এবং এটার যে অনুভূত হচ্ছে এর থেকে আরও ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি, অর্থাৎ ৪২ ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে আসলে এই ধানমন্ডি এলাকায় যে আমার স্মার্টফোনে যে তাপমাত্রা দেখাচ্ছে সেটির কথা বলছিলাম। তো এরকম আসলে সারা দেশে কিন্তু আসলে যতটুকু তাপমাত্রা অনুভূত হচ্ছে তার থেকে আসলে একটু বেশি হচ্ছে আপনার অনুভূত হচ্ছে যতটুকু আসলে সঠিক তাপমাত্রা। তো এইখানে যদি আমি বলতে চাই যে ধানমন্ডি এলাকায় কিন্তু বিশেষ করে বেশ গাছগাছালি রয়েছে, তো এই জায়গাটা কিন্তু অন্যান্য রাজধানীর অন্যান্য যেসব এলাকা রয়েছে তার থেকে একটু ঠান্ডা। বিশেষ করে এই ধানমন্ডি লেক এলাকায় কিন্তু অনেকেই একটু প্রশান্তির খোঁজে আসছেন, কারণ এই ভর দুপুরে রাজধানীর অন্যান্য যেসব এলাকা রয়েছে, যেসব এলাকায় গাছ তুলনামূলক কম, সেখানে কিন্তু উত্তাপটা অনেক বেশি, যার কারণে মানুষের চলাচল কিন্তু সে জায়গায় অনেকটা কম দেখেছি। কিন্তু ধানমন্ডি এলাকায় যেহেতু একটু গাছগাছালি বেশি থাকার কারণে অনেকে কিছুটা স্বস্তিতে মানুষ আসলে চলাচল করতে পারছে। আমরা এমনটি দেখছিলাম, এখানে অনেকে আসছেন, এখানে যে ধানমন্ডি লেকের পাশে যেসব বেঞ্চ রয়েছে তারা সেখানে হয়তো বসে বিশ্রাম নিচ্ছেন, অনেক বয়স্ক মানুষকে আমরা দেখছিলাম। একই সাথে হচ্ছে এখানে দেখছি আমরা যে অনেকে এখানে আসছেন যারা স্থানীয় আশেপাশে এসে অনেকে গোসল করছেন এই ধানমন্ডির এই লেকে। তো তেমনি আসলে এই রাজধানীর বেশ কিছু এরকম যেগুলো পার্ক রয়েছে সেগুলো কিন্তু মানুষকে কিছুটা স্বস্তি দিচ্ছে। তবে একটি বিষয় বলে রাখি যে আমাদেরকে পরিবেশ বিশেষজ্ঞরা যেমনটি জানিয়েছেন, আসলে 25% যেখানে একটি নগরীর মধ্যে আপনার গাছপালা থাকার কথা সেখানে রয়েছে মাত্র 8%। তো এটির অনেক কম যতটুকু থাকার কথা, যার কারণে কিন্তু এই যে পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব কিন্তু রয়ে যায়। একই সঙ্গে জলাশয়েরও কিন্তু অভাব রয়েছে। জলাশয় যেখানে হচ্ছে 15% থাকার কথা সেই জায়গায় রয়েছে মাত্র 5%। বিশেষ করে আমি যদি ঢাকা উত্তরের কথা বলি, ঢাকা উত্তরে কিন্তু এই সংকটটা আরও বেশি। আপনি যদি বলেন যে বোটানিক্যাল গার্ডেন ছাড়া কিন্তু বোটানিক্যাল গার্ডেনের পর চন্দ্রিমা উদ্যান, এই দুটো এলাকা ছাড়া কিন্তু আশেপাশে কোথাও গাছের সমারোহ কিন্তু আমরা সেভাবে আসলে লক্ষ্য করি না। তো এর ফলে দেখা যায় সেই এলাকার মানুষ কিন্তু আসলে একটু যে কোথাও বিশ্রাম নিবে সেই জায়গাটা কিন্তু কম। একই সাথে যে এই যে ভ্যাপসা গরম, এই গরমের মধ্যে মানুষের যে কষ্ট সেটা কিন্তু আসলে একদমই পরিষ্কার। মানুষকে আমরা দেখছি যে তারা আসলে একদমই সবাই আসলে ঘেমে যাচ্ছেন এবং বাতাসে যেহেতু জলীয় বাষ্পের চালাচ্ছেন রাস্তায়, তারা কি একটু কম নামছেন রাস্তায়? এই যে তাপমাত্রা সেটি থেকে আর দুঃখিত, আপনার প্রশ্নটি ঠিক বুঝতে পারিনি। ইকরাম, নিম্ন আয়ের মানুষ যারা, বিশেষ করে যারা রিকশা চালাচ্ছেন, তারা কি রাস্তায় একটু কম নামছেন এই তাপপ্রবাহে? জি, তেমনটি বলা চলে যে অন্য সময় দেখা যায় যে তারা যেমন যাত্রীর জন্য অপেক্ষা করেন একটা জায়গায় বসে, সেটি কিন্তু হচ্ছে না। দেখা যাচ্ছে যে যখনই তারা যাত্রী নেই তারা কিন্তু ছায়াযুক্ত কোনো একটা স্থান খুঁজে সে জায়গায় বিশ্রামের চেষ্টা করছেন এবং তারা সঙ্গে পানি রাখছেন যথার্থ পরিমাণে এবং সেই সাথে গামছা, ছাতা, এই জিনিসগুলো তারা। আপনি সঙ্গে থাকবেন, আমরা একটু খুলনার খোঁজ খবর নেই। খুলনায় আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনায় তো আমরা দেখছি 40.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সার্বিকভাবে এই গরমে আসলে কিভাবে কি দেখছেন, পরিস্থিতি কেমন? আসলে মানুষজন কি রাস্তায় বেরোচ্ছেন বা কম বেরোচ্ছেন কিনা, কি পরিস্থিতি একটু জানাবেন। এবং যে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেগুলোতে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। আর এই তীব্র তাপপ্রবাহের কারণে মানুষের যেমন ভোগান্তি বেড়েছে, তেমনি খুলনার যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতেও আপনার রোগীর চাপ বেড়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটিতে 500 শয্যার একটা হাসপাতাল এবং এখন এখানে রোগী আছে 1400-এর উপরে। এখানকার যিনি আরএমও আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত এখন সব থেকে বেশি জোর দিচ্ছেন যে তাপপ্রবাহের কারণে রোগীগুলো আসছে তাদেরকে আসলে চিকিৎসা দেওয়ার জন্য এখন তারা সব থেকে বেশি জোর দিচ্ছেন।
করছেন। এবং এই ক্ষেত্রে যে রোগীরা আসছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ডায়রিয়া, তারপরে হচ্ছে মাসেলে ব্যথা, প্রেশার কমে যাওয়া, প্রেশার বেড়ে যাওয়া, এই ধরনের রোগীদের পরিমাণ এখন অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। এবং তিনি আরো বলেছেন যে বয়স্করা তারা আগে থেকে ডায়াবেটিস সহ নানা ধরনের রোগে যারা আক্রান্ত রয়েছেন তারাও এই অতিরিক্ত গরমের কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদেরকে হাসপাতালে চিকিৎসা দিতে গেলে অনেকটাই বেগ পেতে হচ্ছে। এবং হাসপাতালের বারান্দা থেকে শুরু করে ওয়ার্ডের যে মেঝে রয়েছে সেই জায়গাগুলোতেও রোগীরা এখন ওইভাবেই চিকিৎসা নিচ্ছে। যদিও এই খুলনা মেডিকেল কলেজ সহ খুলনার যে সকল হাসপাতাল রয়েছে, খুলনা শিশু হাসপাতাল বা সরকারি 250 বেড যে হাসপাতাল, 250 সদর হাসপাতাল, এই হাসপাতালগুলোতে সবসময় রোগীর চাপ বেশি থাকে, কিন্তু এই সময়টাতে রোগীর চাপটা আসলে অনেক বেশি বেড়ে যায়। কারণ দিনের বছরের অন্যান্য সময়গুলোতে খুলনা মেডিকেল কলেজে যেখানে 500 সিটের বিপরীতে 900-950 রোগী ভর্তি থাকে, সেখানে এখন ভর্তি হয়েছে 1400-র উপরে আসলে রোগী এখানে এখন বর্তমানে ভর্তি হয়েছে। আমরা খুলনা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যে তারা মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেই নির্দেশনা মেনে অতিরিক্ত যে রোগীর যে চাপ সেই চাপ সামলাতে তারা কাজ করছেন। সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্ত রোগীদের চিকিৎসা আসলে কিছুদিন পরে দিলে হতো বা যে অপারেশন গুলো পরে করলে হতো, সেই সমস্ত রোগীদেরকে বাসায় পাঠিয়ে দিয়ে তারা এখন এই তাপদাহের কারণে যে রোগীরা আসছেন তাদের চিকিৎসার প্রতি আসলে খুব বেশি জোর দেওয়া হচ্ছে। চিকিৎসক নার্স সহ অন্যান্য যারা এই হাসপাতালের কর্তৃপক্ষ রয়েছেন তাদের উপরে তাদেরকে আসলে অনেকটা বেশি বেগ পেতে হচ্ছে এই রোগীদের চিকিৎসার জন্য। আর একটি বিষয় চিকিৎসকরা বারবারই বলছেন যে এই গরমের সময় আসলে যাতে অতিরিক্ত রোদের মধ্যে মানুষ বেশিক্ষণ বাইরে না থাকে, তারা কিছুক্ষণ কাজ করার পরে যেন আবার তারা পুনরায় কিছুক্ষণ বিশ্রাম যায় এবং তারপরে আবার তারা কাজে যায়, এই ধরনের বিষয়গুলো ছুটি কাপড় পরার যে বিষয় সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। তথ্য জানতে পারছি, আপনার ছবিগুলো একটু স্পষ্ট আমরা দেখতে পারলে ভালো হতো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবে এই সমস্ত তথ্য দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী ইকরাম ঢাকা থেকে এবং খুলনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন অভিজিৎ পাল। ধন্যবাদ আপনাদের দুজনকেই।